কিন্তু তিনি কি এখনো এই একই আশঙ্কা করছেন যে তিনি দেশে নামার সাথে সাথে তাকে গ্রেফতার হতে পারে? সেই তারেক রহমানকে গ্রেফতার করতে না পারলে আসলে এই সরকার যে একটা দুর্নীতিমুক্ত রাজনীতি প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত হয়েছে তা প্রমাণ হবে না। সেনাবাহিনীর সঙ্গে হিসাব না মিললে সম্ভবত তারেক রহমানের পক্ষে ফেরা মুশকিল। ওয়াকারুজ্জামানের গ্রিন সিগন্যাল না পেলে, ওয়াকার বাহিনীর অনুমোদন না পেলে সত্যিই কি তারেক রহমানের পক্ষে কখনো দেশে ফেরা সম্ভব হবে? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই চরম এবং শেষ পর্যায়ের সংকটাপূর্ণ সময়ে তারেক রহমানের বিরুদ্ধে ইউনূস সরকার এক প্রকার অঘটন ঘটিয়ে দিয়েছে। বলা যায় তারেক রহমানের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের মাঠ থেকে মাইনাস করার শঙ্কা। মাত্র একদিন আগে তার রাজনৈতিক প্রতিপক্ষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজয় জয় বিবিসি বাংলার কাছে অভিযোগ করেছেন, বাংলাদেশের প্রধান দুই দলের নেতৃত্ব পরিবর্তনে কিছু বিদেশি দেশ ও শক্তির খেলা চলছে। দর্শক, তারেক রহমানের পোস্টে পরিষ্কার, দেশে আসার সিদ্ধান্ত তার নিজের হাতে নেই। ইউনূস, জামাত এবং সেনাবাহিনীর একটি অংশ মিলেই নাকি তারেকের ফেরার পথে অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে। দেশের ক্ষমতাটা এখন কার হাতে? এটি অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। সম্মানিত দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা দেখব দেশের একটা বিভিন্ন অবস্থার কারণ। তো বেশি দেরি না করে আজকের যে মূল ঘটনা ধারাবাহিকভাবে আমরা শুরু করে দিব। কিন্তু তার আগে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক দিবেন। চলুন ধারাবাহিকভাবে আমাদের স্ক্রিনের উপর ভিডিওটা দেখে নিই। কে পুরো বিচার প্রক্রিয়ার মুখোমুখি করে একটা দীর্ঘ সময়ের জন্য কারাদণ্ড দেওয়ার মাধ্যমে, দণ্ডিত আসামিতে পরিণত করবার মাধ্যমে রাজনীতি থেকে একেবারে মাইনাস করে দেওয়া, চিরতরে বিএনপি বা বাংলাদেশের রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে দেওয়াই ছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের মূল উদ্দেশ্য। এই সব কিছু আসলে নিয়ন্ত্রিত হচ্ছে তো অন্য কোথাও থেকে। এসব হিসাব না মিললে, সেনাবাহিনীর সঙ্গে হিসাব না মিললে সম্ভবত তারেক রহমানের পক্ষে ফেরা মুশকিল। ওয়াকারুজ্জামান গ্রিন সিগন্যাল কেন দিতে পারছেন না, কেন তিনি নিয়ে আসতে পারছেন না, সে বিষয়টা তিনি কেন পরিষ্কার করছেন না তা জানা মুশকিল। তবে ওয়াকারুজ্জামানের গ্রিন সিগন্যাল না পেলে, ওয়াকার বাহিনীর অনুমোদন না পেলে সত্যিই কি তারেক রহমানের পক্ষে কখনো দেশে ফেরা সম্ভব হবে? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর, সংকটাপন্ন তার অবস্থা। সারা দেশে তার ভক্ত, সমর্থক, নেতা, কর্মী, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা তার জন্য যখন দোয়া করছেন, তখন তার একমাত্র জীবিত সন্তান বড় পুত্র তারেক রহমান দেশে ফিরতে পারছেন না। এবং তারেক রহমান বলছেন এ বিষয়ে সিদ্ধান্ত যেমন তার একক নিয়ন্ত্রণাধীন নয়, তেমনি কোথায় বাধা বা কেন তিনি দেশে ফিরতে পারছেন না সে বিষয়টি বিস্তারিত জানানো সম্ভব নয়। সরকারের তরফে প্রধান উপদেষ্টার দপ্তরের প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের সামনে এসে বলেছেন, সরকারের তরফে কোনো বাধা নেই তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে। বাধাটা কোথায়? একটা নিরাপত্তা ঝুঁকি কি তারেক রহমানকে তার মায়ের, অনেকেই যাকে শেষ সময় বলছেন, মৃত্যুশয্যা বলছেন, সেই সময়ে মায়ের শিয়রে এসে বসতে বাধা দিচ্ছে? কিসের নিরাপত্তা ঝুঁকি? আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা মনে করুন। 5ই আগস্ট রাতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। এর আগেই সেনাপ্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বঙ্গভবনে গেছেন কি করা যায় শেখ হাসিনা চলে যাওয়ার পরবর্তী পরিস্থিতিতে এসব নিয়ে আলোচনায়। এবং রাষ্ট্রপতি যখন জাতির উদ্দেশ্যে ভাষণের জন্য হাজির হলেন ক্যামেরার সামনে, তখন 3 বাহিনী প্রধান, সেনাপ্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান তার পেছনে দাঁড়িয়ে থাকলেন যে এই রাষ্ট্রপতির যে ভাষণ তাকে তারাও সমর্থন করছে। মনে করে দেখেন, রাষ্ট্রপতি চুপ্পু সেই ভাষণে যে 3টি মূল কথা বলেছিলেন সেটা হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে, খুব দ্রুত নির্বাচন হবে এবং খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হবে। সেই আলাপটা শুনে সারা বাংলাদেশের মানুষই ভেবেছিল শেখ হাসিনা চলে গেছেন, সেনাপ্রধান একটা অন্তর্বর্তী সময়ে একটা দায়িত্ব নিয়েছেন, একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে, রাষ্ট্রপতি, সেনাপ্রধান, মূলত সেনাবাহিনীর একটা তত্ত্বাবধানে, এবং তারা একটা দ্রুত নির্বাচন দিলে বাংলাদেশের বৃহত্তম দল আওয়ামী লীগের অনুপস্থিতিতে যে দলটি বিএনপি, সেই বিএনপির নেতৃত্বে খালেদা জিয়া এসে তিনি নির্বাচনে অংশ নেবেন এবং তিনি হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। কি এমনটাই তো মনে হয়েছিল রাষ্ট্রপতির সেই বক্তব্য শুনে। এরপর থেকে খালেদা জিয়া বেরিয়ে এলেন, মানে খালেদা জিয়াকে 6ই আগস্টই মুক্তি দিয়ে দেওয়া হলো, সকল মামলা থেকে খালাস দিয়ে দেওয়া হলো, কিন্তু খালেদা জিয়াকে আমরা আর কখনোই প্রকাশ্যে দেখতে পেলাম না। এবং এখন পর্যন্ত আমরা এমনকি একটা লিখিত বিবৃতি বা তার দলের কেউ গিয়ে তার মতামত জেনে এসে সংবাদ মাধ্যমকে জানিয়েছে শেখ হাসিনার সরকার পতনের ফলে তার কি অনুভূতি বা তিনি দেশবাসীকে কি আহ্বান জানাতে চান, এরও কোনো সুযোগ খালেদা জিয়াকে এরপরে আর দেওয়া হলো না। কি ঘটে গেল? মানে 5ই আগস্ট যখন মনে হলো খালেদা জিয়া মুক্তি পাবেন, তারেক রহমান ফিরে আসবেন, কারণ শেখ হাসিনা আর নাই, কাজে আর কোনো বাধা জিয়া পরিবারের সামনে নাই। কোন সে বাধা? যে বাধা 1.5 বছর সময় ধরে খালেদা জিয়াকে বাড়িতে মুখ বন্ধ করে বন্দি করে রাখলো
এবং তারেক রহমানকে আর দেশে ফিরতে দিল না। ১/১১ সরকার যখন এলো জানুয়ারি মাসে, ১১ই জানুয়ারি যখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারটি গঠিত হলো, সেই সরকার যখন মার্চ মাসে তারেক রহমানকে গ্রেফতার করলো, সেই সরকার তারেক রহমানকে এরপর বাংলাদেশের রাজনৈতিক সংস্কার, বাংলাদেশের রাজনীতিকে দুর্নীতিমুক্ত করা এবং বাংলাদেশের রাজনীতিতে যে কোনো পরিবার, কোনো ক্ষমতাসীন ব্যক্তি সকল বিচারের ঊর্ধ্বে নয়, সেটা প্রমাণের কেন্দ্রে নিয়ে এলো এই তারেক রহমান, এই প্রধানমন্ত্রী পুত্র, সাবেক রাষ্ট্রপতি পুত্র তারেক রহমানকে। সংস্কারবাদীদের মধ্যে ক্রমাগতভাবে এই একটা আওয়াজ ছিল যে হাওয়া ভবনে যিনি একটা বিকল্প সরকার পরিচালনা করছিলেন, তার মা 2001 সালে ক্ষমতায় এসে তাকে সিনিয়র যুগ্ম মহাসচিব পদ দেওয়ার পর থেকে সেই তারেক রহমানকে গ্রেফতার করতে না পারলে আসলে এই সরকার যে একটা দুর্নীতিমুক্ত রাজনীতি প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত হয়েছে তা প্রমাণ হবে না। মার্চে তারেক রহমান গ্রেফতার হলেন এবং এরপর তাকে বিভিন্ন সময়ে রিমান্ডে নেওয়া হতে থাকলো এবং যে পরিস্থিতিতে এক একবার তারেক রহমান আদালতে হাজির হতে থাকলেন, যে ক্রমাগতভাবে প্রথমে তাকে জড়সড় অবস্থায় হেলমেট পরা, বুলেট প্রুফ জ্যাকেট পরা অবস্থায় দেখা গেল, এরপর দেখা গেল তিনি আর চলে ফিরে আদালত পর্যন্ত যেতে পারছেন না, তাকে হুইল চেয়ারে ঠেলে আনতে হচ্ছে। এরপর দেখা গেল হুইল চেয়ারে তারেক রহমান, আরো 17 বছর আগের কথা বলছি, তারেক রহমান একরকমের নির্জীব নিস্তেজ হয়ে পড়ে আদালতে হাজিরা দেওয়া শুরু করলেন। এরপর 2008 সালের জানুয়ারি মাসে ভারতের সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেস তারেক রহমানের বরাত দিয়ে এই খবর প্রকাশ করলো যে তারেক রহমান বলছেন যে তাকে ক্রমাগতভাবে হেফাজতে নিয়ে, এবং হেফাজত মানে কার হেফাজত, তখন তিনি সেনা হেফাজতে আছেন, এবং সেনাবাহিনীর সেই হেফাজতে নিয়ে তারেক রহমান বললেন যে তাকে রিমান্ডের সময় তাকে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় হাত ও চোখ বেঁধে রাখা হচ্ছিল এবং তার বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস লিখলো যে আমাকে বেঁধে রুমের ছাদের সাথে ঝুলিয়ে আবার ফেলে দেওয়া হয় এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়। এই পরিস্থিতিতে ওই ভয়াবহ নির্যাতনে তারেক রহমানের মেরুদণ্ডের হাড়গুলো ভেঙে যাওয়া শুরু করলো এবং সে কারণে তিনি আর উঠে দাঁড়াতে পারছিলেন না। 2008 সালের জানুয়ারি থেকে এই খবর যখন প্রকাশ্য হয়ে পড়লো, খালেদা জিয়া তো তিনিও তখন কারাদণ্ডে দণ্ডিত। খালেদা জিয়া এবং তার ছোট পুত্র আরাফাত রহমান কোকোকে আবার সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তারেক রহমানের 6 মাস পর 2007 সালের সেপ্টেম্বরে গ্রেফতার করে নিল। তো খালেদা জিয়ার তখন মূল যে দর কষাকষির বিষয়বস্তুতে পরিণত হলো সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে এই বিষয়টি যে তার 2 ছেলেকে মুক্ত করে বিদেশ যেতে দিতে হবে। এবং খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ খালেদা জিয়া সরকারের আইনমন্ত্রী মওদুদ আহমেদ, তিনি কারাগারে কেমন ছিলাম এই বইয়ে এই পুরো বিষয়টা নথিবদ্ধ করেছেন। তিনি বলেছেন যে 2008 সালে তার যখন নাইকো মামলার শুনানিতে বিভিন্ন সময় খালেদা জিয়ার সঙ্গে দেখা হতো, খালেদা জিয়া তাকে বলতেন যে তিনি যাতে 2008 সালের শেষে নির্বাচনে যোগ দিতে, এই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে যোগ দিতে রাজি হন, সেজন্য রাত বিরাতে সেনা কর্মকর্তারা সাব জেলে তার সঙ্গে আলাপ করতে আসছেন, মানে তার উপর চাপ সৃষ্টি করতে আসছেন। এবং খালেদা জিয়া তখন মওদুদ আহমেদকে বলে দেন যে তিনি কিছুতেই তার 2 ছেলেকে যদি এই সেনাবাহিনী মুক্তি না দেয় এবং মুক্তি দিয়ে বিদেশ যাওয়ার ব্যবস্থা না করে দেয়, তিনি কিছুতেই নির্বাচনে অংশ নেবেন না। মওদুদ আহমেদ তার কারাগারে কেমন ছিলাম বইয়ে স্পষ্ট করে লিখেছেন যে সেনাবাহিনী শুধুমাত্র তার উপর চাপ সৃষ্টি করতে, কারণ সেনাবাহিনী 2008 জুলাইয়ে কিন্তু আরাফাত রহমান কোকোকে ছেড়ে দেয়। আরাফাত রহমান কোকো প্রথমে চিকিৎসার জন্য থাইল্যান্ড যান, তারপরে গিয়ে মালয়েশিয়ায় থিতু হন। কিন্তু সেনাবাহিনী কিছুতেই, এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার কিছুতেই হাওয়া ভবন অভিযোগের কেন্দ্রে থাকা তারেক রহমানকে ছাড়তে রাজি হচ্ছিল না। তারেক রহমানকে পুরো বিচার প্রক্রিয়ার মুখোমুখি করে একটা দীর্ঘ সময়ের জন্য কারাদণ্ড দেওয়ার মাধ্যমে, দণ্ডিত আসামিতে পরিণত করবার মাধ্যমে রাজনীতি থেকে একেবারে মাইনাস করে দেওয়া, চিরতরে বিএনপি বা বাংলাদেশের রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে দেওয়াই ছিল মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের মূল উদ্দেশ্য, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের মূল উদ্দেশ্য। তখনকার ডিজিএফআই এর উচ্চপদস্থ কর্মকর্তা ব্রিগেডিয়ার এটিএম আমিন, বিএনপির তখনকার মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, জামায়াতে ইসলামীর নেতা, এরা 3 জন মিলে কারাগারে গিয়ে শেষ পর্যন্ত 2008 সালের 28শে আগস্ট খালেদা জিয়ার সঙ্গে এই চুক্তিতে পৌঁছন যে খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন আর তারেক রহমান দীর্ঘ সময় আর রাজনীতি করবেন না, সেই প্রতিশ্রুতি দিয়ে তিনি দেশত্যাগের সুযোগ পাবেন। এবং তারপর তারেক রহমান দেশত্যাগের সুযোগ পান সেপ্টেম্বর মাসে। মওদুদ আহমেদ লিখেছেন কারাগারে কেমন ছিলাম বইতে যে এমনও হতে পারে যে খালেদা জিয়া জেনারেলদের সাথে এই সমঝোতা করেছিলেন যে তারেক রহমান আপাতত নিজেকে রাজনীতিতে জড়াবেন না এবং এই মর্মে তারেক রহমান কোনো সম্মতিপত্রে স্বাক্ষরও দিয়ে থাকতে পারেন। এখন ওয়াকারুজ্জামান যে তারেক রহমানের যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা তার সেনাবাহিনী করবে বাংলাদেশে তিনি এলে, এই কথাটা যে কখনো মুখ দিয়ে উচ্চারণ করছেন না। এমন একটা ভয়াবহ সংকটকালীন সময়েও যে তিনি এগিয়ে এসে বলছেন না যে তারেক রহমান আপনি নিরাপত্তার ঝুঁকি নিয়ে ভাববেন না, আমরা আছি আপনার পাশে। এই বিষয়গুলো নিয়ে যে বিস্ময়, সে বিস্ময় কেটে যাবে যখন আপনি হিসাব মেলাবেন যে তারেক রহমান তো এই ওয়াকারের বাহিনী, সেনাবাহিনীর জেনারেলদের কাছে মুচলেকা দিয়েই দেশত্যাগ করেছিলেন যে তিনি আপাতত আর রাজনীতিতে জড়াবেন না। এখন
কতদিন তার সেই রাজনীতিতে না জড়ানোর সময়সীমা, সে বিষয়ে নানাজন নানা কথা বলেন। কেউ বলেছেন 3 বছর, কেউ বলেছেন যে খালেদা জিয়া নিজেই তো গণমাধ্যমকে বলেছিলেন যে সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত তারেক রহমান রাজনীতির বাইরে থাকবেন। এখন এই তার সুস্থতার সার্টিফিকেটটাও তো যাদের কাছে তিনি মুচলেকা দিয়েছেন তাদের কাছ থেকেই তাকে পেতে হবে। দেখেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বা সেনাবাহিনী কিভাবে জিয়া পরিবারকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে তার প্রমাণ যে এবার যখন খালেদা জিয়া মুক্তি পেলেন 6ই আগস্টের পর থেকে, তারপর তিনি নিষ্প্রাণ নির্জীব হয়ে পড়ে আছেন। একমাত্র যে সামাজিক অনুষ্ঠানে তাকে যাওয়ার অনুমতি দেওয়া হলো, তার দলীয় কোনো অনুষ্ঠানে নয়, একমাত্র যে সামাজিক অনুষ্ঠানে তাকে যাওয়ার সুযোগ দেওয়া হলো, ফটো সেশন করানো হলো, সেটা কিন্তু এবারের মতোই 2024-এরও 22শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে। এবং এর আগে এবং পরেও খালেদা জিয়া নির্জীব, নিশ্চুপ, একেবারে চুপ। জানুয়ারি মাসে এসে, এবং আমরা একটা দীর্ঘ সময় শুনে আসছিলাম যে খালেদা জিয়া কেন বিদেশ যেতে পারেন না চিকিৎসার জন্য, তার কারণও শেখ হাসিনা সরকার, কারণ শেখ হাসিনার বাধার কারণেই খালেদা জিয়া লন্ডনে গিয়ে চিকিৎসা করাতে পারছেন না। অথচ এর আগস্টে শেখ হাসিনার পতনের পরেও দীর্ঘ সময় চলে গেল, খালেদা জিয়ার বিদেশ যাওয়া বিষয়েও কোনো উদ্যোগের কথা শোনা গেল না। জানুয়ারির 2 তারিখে সেনাপ্রধান সস্ত্রীক খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। 40 মিনিটের ওই বৈঠক শেষেই বিএনপির কাছ থেকে এই ঘোষণা এলো যে 7ই জানুয়ারি খালেদা জিয়া লন্ডন যাবেন তারেক রহমানের কাছে, সেখানে চিকিৎসার জন্য। তার মানে খালেদা জিয়া তারেক রহমানের দেখা হতে পারবে কিনা, খালেদা জিয়া বিদেশ যেতে পারবেন কিনা, নাকি তাকে বাসায় থাকতে হবে, এই সব কিছু আসলে নিয়ন্ত্রিত হচ্ছে তো অন্য কোথাও থেকে। এসব হিসাব না মিললে, সেনাবাহিনীর সঙ্গে হিসাব না মিললে সম্ভবত তারেক রহমানের পক্ষে ফেরা মুশকিল। ওয়াকারুজ্জামান গ্রিন সিগন্যাল কেন দিতে পারছেন না, কেন তিনি নিয়ে আসতে পারছেন না, সে বিষয়টা তিনি কেন পরিষ্কার করছেন না তা জানা মুশকিল। তবে ওয়াকারুজ্জামানের গ্রিন সিগন্যাল না পেলে, ওয়াকার বাহিনীর অনুমোদন না পেলে সত্যিই কি তারেক রহমানের পক্ষে কখনো দেশে ফেরা সম্ভব হবে? যে ফেব্রুয়ারি মাসে বর্তমান সরকারের অধীনে আমি কোনো নির্বাচন দেখি না। আমি আমার কথার আবারও পুনরাবৃত্তি করছি। আমি বরাবরই বলে এসেছি, যদি কোনো নির্বাচন হয় সেটা একটা ফার্সিক্যাল ইলেকশন হবে, সেটা হয়তো 2014, 18 বা 24, কিংবা তারও পেছনে যদি যাই 1996 সালের ফেব্রুয়ারি, কিংবা 1986, 1988 মতো একটা নির্বাচন হবে। এবং আদতেই আমি এখন আর কোনো নির্বাচন দেখি না। অনেকে অবাক হতে পারেন কেন আসলে দেখি না। যারা অবাক হন, আমি আসলে তাদের কাছে পাল্টা প্রশ্ন ছুড়তে চাই, কেন আপনি নির্বাচন দেখেন, কোন বিবেচনায় দেখেন, নির্বাচনের কি প্রস্তুতি আছে, সরকারের কি সদিচ্ছা আপনি দেখতে পান, রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন কেন্দ্রিক কি ধরনের তৎপরতা আপনি দেখতে পান। হ্যাঁ, অনেকেই বলতে পারেন যে বিএনপি তো নির্বাচনের ট্রেনে উঠে গেছে। আমি বরাবর বলে এসেছি যে নির্বাচনটা আসলে অনেক আগেই হয়ে যাওয়া উচিত ছিল। কারণ গত 14 মাসের দেশের অর্থনীতি, রাজনীতি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, নিরাপত্তা যেভাবে সংকটের মুখে পড়েছে, এই নির্বাচন অনেক আগেই হয়ে যেতে পারত। এবং আমি কথাও বলেছি যে ডিসেম্বরের মধ্যে আসলে নির্বাচনটা হওয়া উচিত ছিল। এবং বিএনপির আসলে এখান থেকে ফেরা উচিত হয়নি, মানে এখান থেকে শিফট করা উচিত হয়নি। যে কারণেই লন্ডনে যখন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের, তখনই আমি বলেছিলাম যে বিএনপি ট্র্যাপড এবং তারেক রহমান ভালনারেবল। আমার ভিডিও বা ব্লগের শিরোনাম এটা ছিল, আপনাদের স্মরণ থাকবার কথা। আজকেই আপনারা দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা স্ট্যাটাস দিয়েছেন, তার মায়ের জন্য দোয়া, তার মায়ের জন্য যারা চিকিৎসক সহ অন্যদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ, এগুলো আছে। কিন্তু ওই বিবৃতির শেষ প্যারাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকদিন ধরেই এই প্রশ্ন, এই আলোচনা আমরা শুনছি, তিনি আসবেন, তার দলের নেতারা বলছেন, বিশেষ সময় বেঁধে দিচ্ছেন, বিশেষ দিনের কথা তারা বলছেন, কিন্তু মিস্টার রহমান দেশে ফিরছেন না। কিন্তু আজকে প্রথমবারের মতো তিনি পরিষ্কার করলেন তার এই ফেসবুক স্ট্যাটাস দিয়ে যে তিনি কেন আসছেন না। তার মূল বক্তব্য হচ্ছে যে তার বাংলাদেশে ফেরাটা তার নিজের ইচ্ছার উপর নির্ভর করে না, এমন কিছু বিষয় আছে যেটা অন্যের দ্বারা নিয়ন্ত্রিত। এবং তার বক্তব্য আরও একটা বিষয় আছে যে সবকিছু তিনি প্রকাশ করতে পারছেন না। এবং শেষ লাইনটি হচ্ছে, এই যে রাজনৈতিক পরিস্থিতি, মনে রাখবেন এটা ব্যক্তিগত পারিবারিক পরিস্থিতি নয়, রাজনৈতিক পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্র তিনি স্বদেশ প্রত্যাবর্তন করবেন। এখন আসলে আমার কথার সঙ্গে মিলিয়ে দেখুন রাজনৈতিক পরিস্থিতিটা কি। রাজনৈতিক পরিস্থিতিটা আসলে বিএনপির আর অনুকূলে নেই, মিস্টার তারেক রহমানের অনুকূলে নেই। কিন্তু আমরা কি দেখি? আমরা দেখি যে বিএনপি, এবং আমি যখন সমালোচনা করি, বা আমি যখন বলি সমালোচনা মানে কি, আমার তো অত্যন্ত সহজ সরল আকাঙ্ক্ষা, আমি বিএনপি করি না, কিন্তু সহজ সরল একটা সৎ আকাঙ্ক্ষা ছিল যে বিএনপি যেহেতু অনেকদিন যাবতীয় একটা সেন্ট্রিস্ট পলিটিক্স করবার চেষ্টা করছে, আওয়ামী লীগ যেখানে অনুপস্থিত, দেশের হালটা বিএনপি একমাত্র ধরতে পারতো, এবং আমাদের সবাই মিলে তাকে সহযোগিতা করা উচিত, মিস্টার তারেক রহমানকে আমাদের সহযোগিতা করা উচিত দলের প্রধান নেতা হিসেবে। এটাই তো আমার মূল বক্তব্য ছিল। এর মানে এই নয় যে আমি বিএনপির একজন, বা বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় আসলে আমি বিএনপির মধ্যে ঢুকে পড়বো বা বিএনপি থেকে সুবিধা নিব, তা নয়। আমি জানি বিএনপি ক্ষমতায় আসলেও
আমি যেমন এই সরকারের পছন্দের কেউ না, আমি যেমন আগের সরকারের কেউ পছন্দের না। বিএনপি যখন আগে ক্ষমতায় ছিল তখনও বিএনপি আমাকে খুব একটা পছন্দ করতো না, ভবিষ্যতেও করবে না, এটাই স্বাভাবিক। এবং যখন আমাদের মতো দেশে সরকারগুলো একজন সাংবাদিককে বা একজন গবেষককে পছন্দ করেন, আমি মনে করি ওই গবেষক বা ওই সাংবাদিক রাইট ট্র্যাকে আছে, এবং সেই অর্থে আমি মনে করি আমি রাইট ট্র্যাকে আছি। এবং সরকারের দালাল টালাল হলে তো আমার এতদিনে জেলে থাকবার কথা বা আমাকে দোষর দালাল বলার কথা, যদিও এখন আমাকে অনেকে বলে বিগত সরকারের দালাল দোষর বলে, যারা বলে তারা আমার ধারে কাছেও সাফার করেছে কিনা সন্দেহ। এবং এই দেশের দালাল, ওই দেশের দালাল, এর এজেন্ট, ওর এজেন্ট, এগুলো কিছু লোক থাকবেই, তারা বলবেই, সেটা আমার বিষয় নয়। কিন্তু আমার প্রশ্ন হলো যে এই যে পরিস্থিতিটা তৈরি হলো, আপনারা হয়তো একদিন আগে দেখেছেন পিনাকি ভট্টাচার্য, অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল ইউটিউবার, তার একটা ব্লগের আমি থাম্বনেল দেখলাম যে তিনি বলছেন যে তারেক রহমান ফাঁকা মাঠেও গোল করতে পারলেন না। আমি ওনার ভিডিওর কন্টেন্ট পক্ষে বিপক্ষে কোনো কথার মধ্যে না যাই, বরং আমি বলি যে এই শিরোনামটা মোটামুটিভাবে একার থেকে, কিন্তু আমি একটু তার সঙ্গে অ্যাড করতে চাই, ফাঁকা মাঠে না, আসলে মাঠটা যদি ভরাও থাকতো, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যে প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীদের আমরা এতদিন বিএনপি দেখেছি, তারাও যদি মাঠে থাকতো, তাহলেও বিএনপি ভালোভাবে গোল করে সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিতে পারতো। এটা আসলে ওই মাঠ ফাঁকা আর মাঠ ভরার ইস্যু না, বিএনপির যে শক্তি সামর্থ্য, তার যে সমর্থক গোষ্ঠী এবং তার বাইরে যে পরিস্থিতি, ইতিবাচক যে অনুকূল একটা পরিস্থিতি তৈরি হয়েছিল দেশের সমস্ত কিছু তার নিয়ন্ত্রণ করবার। অফকোর্স আমি চাঁদাবাজির কথা বলবো না, অফকোর্স আমি প্রশাসনের আধিপত্য বজায়ের কথা বলছি না, রাজনৈতিকভাবে নির্বাচন, মানুষের সমর্থন, এমনকি ওই যে পতিতরা বা অন্যান্যরা, তাদেরও, এমনকি এই যে ফ্লোটিং ভোটার্স কিংবা তরুণ যে জনশক্তি, এর সমস্ত সমর্থনটা বিএনপি পেতে পারত। কিন্তু বিএনপি আসলে সেটাকে ক্যাশ করতে পারলো না। ওই যে বলে না, সময়ের 1 ফুট অসময়ের 10 ফুট, সময়টা বিএনপি আমি অনেকবার মনে হয়েছে আমার কাছে, যেটা আমি বহুবার বলছি, একটা ট্রমাটাইজড পলিটিক্যাল পার্টিতে পরিণত হয়েছে। বেগম জিয়া অসুস্থ মূল নেত্রী, আরেক মূল এবং গুরুত্বপূর্ণ এই মুহূর্তে নেতা তিনি দেশের বাইরে। এর বাইরে যে নেতৃত্ব, আমি সবাইকে বলছি না, উইথ ডিউ রেসপেক্ট, আমার কাছে মনে হয়েছে যে অফকোর্স বিএনপির, আমি যারা মন দিয়ে বিএনপিকে ভালোবাসেন কর্মীদের কথা বলছি না, তারা আসলে রাজনীতিটা করছেন না। রাজনীতিটা থাকলে পরিস্থিতিটা আজকে বিএনপি ক্ষমতায় থাকতো, নিরঙ্কুশ একটা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভালোভাবে দেশ শাসন করতে পারতো, সবকিছু বিএনপি নিয়ন্ত্রণে থাকতো। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে কিছু ছোটখাটো ব্যতিক্রম বাদ দিয়ে বিএনপির একটা নেতৃত্বের বড় অংশই আসলে বিএনপিকে তারা দেখছেন একটা ডিম পাড়া হাঁস হিসেবে, এবং ডিমটাকে তারা নিচ্ছেন, নিজেদের ভবিষ্যৎ আখের গোছাবার চেষ্টা করছেন, কিন্তু হাঁসটাকে যে বাঁচিয়ে রাখতে হবে সেই চিন্তাটা তাদের মধ্যে নেই। আমি বুঝতেই পারি না, আমার কাছে মনেই হয় না যে সবাই খুব সিরিয়াসলি পলিটিক্সটা করেন। বিএনপিটাকে টিকিয়ে রাখতে হবে, শক্তিশালী করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে, এটা এখন একেবারেই অনুপস্থিত। অথচ তাদের জন্য এত সুবর্ণ সুযোগ বিএনপির রাজনৈতিক ইতিহাসে কখনো আসেনি। সবার শ্রদ্ধা পাওয়া, ভালোবাসা, রাইট ডিরেকশনে দেশটাকে নিয়ে যাওয়া, 54 বছরে যত আজে বাজে কাজ আমরা সবাই মিলে করেছি, সেগুলো থেকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার যে সুযোগ বিএনপির কাছে এসেছিল, সেটা তারা হেলায় নষ্ট করেছেন। আমি জানি না ভবিষ্যৎ কি, নির্বাচন দেখি না। আবার বলি, এই সরকারের অধীনে নির্বাচন হতে পারে 3 মাস পরে, 6 মাস পরে, এমনকি ফেব্রুয়ারির আগেও হতে পারে, সময় নেই, কথার কথা বলছি। কিন্তু এদের অধীনে আসলে কোনো নির্বাচন এদের পক্ষে করা সম্ভব না। এরা নানা চক্রের মধ্যে ঢুকে পড়েছে, নানা ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়ে পড়েছে, বিএনপি সেই টোপে পড়েছে। এখন দেখেন, গত বেশ কিছুদিন আমরা দেখলাম জামাত, বিএনপি, এনসিপি সবার হইচই, এ ওর সঙ্গে জোট করছে, এটা করছে, ওটা করছে, গত কয়েকদিন ধরে সবকিছু থমথমে, অতি উত্তেজনাও যেন বিপজ্জনক, অতি থমথমে ভাবটাও কিন্তু ভয়ঙ্কর, সংকট সেখানে। এর মধ্যে আমরা দেখছি আমাদের নিরাপত্তা উপদেষ্টা কখনো দোহায়, কখনো যুক্তরাষ্ট্রে, কখনো দিল্লিতে ছুটাছুটি করছেন। মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে তার বৈঠকের খবর কোনো একটি কাগজ আজকে দেখলাম। নানা বিষয় নিয়ে তারা কথা বলছেন, বলতেই পারেন, কিন্তু মূল কথা ওদিক থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল, তিনি অসংলগ্ন কথাবার্তা বলছেন। তারও কোনো রাজনীতি নেই। এই রাজনীতিটা আসলে গত 14-15 বছর তিনি করেননি। তিনি আমলা, পুলিশ, অন্যান্যদের উপরে নির্ভর করেছেন, নির্ভর করে দলটাকে শেষ করেছেন, দেশটাকে তো একেবারেই শেষ করেছেন। কিন্তু দলটাকে, এই যে তাদের লক্ষ লক্ষ নেতা কর্মীর জন্য একটা নিরাপদ জীবন তৈরি করার, এখান থেকে একটা শিক্ষা নিয়ে দলটাকে আবার পুনরুজ্জীবনের যে একটা চেষ্টা করা উচিত, সুস্থ ধারার একটা রাজনীতি মাপটাপ চেয়ে করা উচিত, বা কাউকে সামনে ঠেলে সেটা তিনি করছেন না। ক্রমাগত তিনি অসংলগ্ন কথাবার্তা বলে যাচ্ছেন, এবং আমি মনে করি তার নেতা কর্মীদের, দলটাকে আরো বেশি ঝুঁকির মধ্যে তিনি ফেলে দিচ্ছেন। সব মিলিয়ে আমি মনে করি, এবং দেশের অর্থ আমি মনে করি যে রাজনীতি আদালত দিয়ে যেটা শেখ হাসিনা করেছেন, কিংবা এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করা যায় না। রাজনীতি নিষিদ্ধ করা বা কাউকে রাজনীতি করতে দেয়া, তার জন্য পথ অবারিত করে দেয়া, সেটা জনগণের কাজ, এবং জনগণকে সেই সুযোগটা করে দেওয়াই হচ্ছে সরকারের কাজ। সেটা বাংলাদেশে অনুপস্থিত। তো আমার কাছে মূল কথা হচ্ছে যে আগামী কয়েকদিন, কয়েক সপ্তাহ বাংলাদেশের জন্য তো বটে, এমনকি দক্ষিণ এশিয়ার জন্য অত্যন্ত ঘটনাবহুল হতে পারে, এবং সেই ঘটনাবহুল পরিস্থিতির মধ্যে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে আমরা কেউই জানি না। কিন্তু এখানে যদি একটা জনগণের সরকার থাকতো, নির্বাচিত সরকার থাকতো,
এখানে যদি একটা সঠিক রাজনীতি থাকতো পরিস্থিতিটা অন্যরকম হতে পারতো। তারপর প্রত্যাশী আমরা হয়তো ধ্বংসস্তূপের মধ্য দিয়ে মানুষ ঘুরে দাঁড়ায়, একটা দেশ ঘুরে দাঁড়ায়, একটা খারাপ পরিস্থিতির মধ্যে একটা ইতিবাচক ধারা তৈরি হয়, সেটার জন্য আমাদের আসলে অপেক্ষা করতে হবে। বিএনপি কথায় আবার ফেরত আসি, ওই যে অনেক সময় আমরা বলি যে ঘুমিয়ে স্বপ্ন দেখা আর জেগে স্বপ্ন দেখার মধ্যে পার্থক্য। স্বপ্ন দেখতে হয় জেগে, ঘুমিয়ে আপনি স্বপ্ন দেখতে পারেন, সেই স্বপ্ন আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, কিন্তু জেগে থেকে যে স্বপ্ন মানুষ দেখে সেই স্বপ্ন তার নিয়ন্ত্রণ করবার সক্ষমতা থাকে। বিএনপি যে ক্ষমতায় যাবার বা নির্বাচনে বিজয়ী হবার যে স্বপ্ন তার নেতাকর্মীদের, সেটাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টাটা বিএনপি করেনি। শুধু স্বপ্ন দেখলে হয় না, জেগে থেকে সেই স্বপ্নকে বাস্তবায়ন করবার জন্য শ্রম দিতে হয়, কাজ করতে হয়, চিন্তা করতে হয়, সেটাই অনুপস্থিত দেখেছি আমি। সব কথা শেষ কথা, যা হবার তা তো হবেই। আমরা যতটা পারি আমাদের অনুকূলে পরিস্থিতিটা নিয়ন্ত্রণে নেবার চেষ্টা করব, কিন্তু আমরা সবাই দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেত্রী, যিনি বাংলাদেশের জন্য কাজ করেছেন দীর্ঘকাল, বেগম খালেদা জিয়া। আসুন সবাই মিলে আমরা দল মত নির্বিশেষে সবাই মিলে তার জন্য। সম্মানিত দর্শক, আজকেকার নিউজ এই পর্যন্তই। যারা যারা নিউজ দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আল্লাহ হাফেজ, আজ এই পর্যন্তই।